আসসালামু আলাইকুম বন্ধুরা, অভাগিনী গল্পের পার্ট নাম্বার 11 নিয়ে এলাম আপনাদের মাঝে। আর কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। কেমন? ইশরাক হেসে ফেলল। আপাতত আমার কুহু পাখির অধর জোড়া চাই, বাকিটা রাতে। সঙ্গে সঙ্গে ইশরাক কোহলির ঠোঁটে নিজেকে মিশিয়ে নিয়ে উন্মাদের মতো চুম্বন করতে লাগলো। হঠাৎ ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, না এখন না, তোমার সংস্পর্শে আসা উচিত হয়নি আমার। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ব। এরপর ইশরাক চট করে উঠে কটেজের বাইরে চলে এসেছে। নিজেকে স্থির করার চেষ্টা করছে। কোহলি কটেজে বসে খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পর উঠে ইশরাকের হাত ধরে টেনে আবার কটেজের ভিতরে ফিরিয়ে আনলো। বিছানায় বসিয়ে কোলের মধ্যে ঢুকে পড়ল। ইশরাকের চুলগুলো এলোমেলো করে গলা জড়িয়ে ধরে বিদ্রূপ করলো, এই পাগল, এত উন্মাদনা আসে কোত্থেকে? ইশরাক ঠাট্টা করে জবাব দিল, তোমার শরীরের ঘ্রাণ পেলেই আমি মত্ত হয়ে যাই। এখানে এসেছি কেন জানো তো? কোহলি চোখ মেলে উত্তর দিল, মহোদয়, আমরা ঘুরতে এসেছি। ইশরাক আবারও হাসল। আমরা ভরপুর রোমান্স করতে এসেছি। বাসায় থাকলে আমি সারাদিন অফিসে থাকি, তোমাকে শুধু রাতে পাই। তাতে আমার মোটেও পোষায় না। এই জন্য পুরো 3 দিন ছুটি কাটাতে চলে এসেছি। কোহলি লজ্জা পেল। ইস, আমার জামাই তো দেখছি খুব রোমান্টিক। ইশরাক সাথে তাল মেলালো। সেটা আজ রাতেই বুঝিয়ে দিচ্ছি। এইবার জলদি রেডি হয়ে নাও যান। সবাই মোটামুটি 4:30টার দিকে ঘুরতে বেরিয়েছে। 45 মিনিটের মধ্যেই ওরা লুসাই গ্রামে এসে পৌঁছালো। এখানে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে, আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে হাঁটছে, মাচাং ঘর ঘিরে দেখেছে। কোহলি খুঁটিয়ে খুঁটিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলছে, এখানকার সংস্কৃতি ও জীবনধারার সব তথ্য জানতে চাচ্ছে। 2জন মধ্যবয়সী মহিলা হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। গ্রামবাসীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছে গানের তালে তালে। কোহলি ও ইশরাক ছবি এবং ভিডিও ধারণ করছে। গোধূলির মুহূর্তে ওরা কংলাক পাহাড়ে পৌঁছালো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু এই পাহাড় থেকে পুরো সাজেক উপত্যকা চমৎকার প্যানোরামিক ভিউ দেখা যায়। পাহাড়ের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা। আকাশকে কমলা, গোলাপি, বেগুনি রঙে রাঙিয়ে তোলা সেই মুহূর্তে যেন মনোমুগ্ধকর। হালকা কুয়াশা লুকোচুরি খেলছে, মায়াবী পরিবেশ সৃষ্টি করছে। সূর্য অস্ত যাওয়ার পর চারপাশ শান্ত ও স্নিগ্ধ হয়ে ওঠে। প্রশান্তির এক অন্যরকম অনুভূতি ছড়ায়। সবাই আলাদা আলাদা সময় কাটাচ্ছে। ইশরাক কোহলিকে পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে, কানে ফিসফিস করে বলছে, পত্নী, আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। আমার তো এখনই খুব ইচ্ছে করছে। কোহলি ঘাড় ঘুরিয়ে দৃষ্টি ফেরালো। মুচকি হেসে মৃদুস্বরে প্রশ্ন ছুড়ল, ডাক্তার, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আশেপাশে কত মানুষজন আছে, শুনলে কি ভাববে বলুন তো? ইশরাক হেসে বলল, কি আর ভাববে, বউয়ের সঙ্গে একটুখানি প্রেম করছি। কোহলি ভ্রু কুঁচকে বলল, আচ্ছা জনাব, এবার মেঘের আনাগোনা দেখুন। ইশরাক সামান্য বিরক্তি হয়ে বলল, ধ্যাৎ, এসব আপনি ডাকলে আমার মোটেও ভালো লাগে না। ভালোবেসে তুমি সম্বোধন করবে, আবার আপনি আপনি করে বললে আমার হাতে খুব মার খাবে। কোহলি ঠাট্টা করলো, ইস, পারবো না, এটা ভীষণ লজ্জার বিষয়। ইশরাক কোহলিকে ছেড়ে পাহাড়ের কিনারে এসে দাঁড়ালো। বলবে নাকি পাহাড় থেকে লাফিয়ে নিচে পড়ব? কোহলি ঘাবড়ে গেল। আচ্ছা বলবো, তার আগে আপনি একবার ভালোবাসি বলুন। ইশরাক কোহলিকে আবারও দৃঢ়ভাবে আলিঙ্গন করলো। সামান্য ঝুঁকে কাঁধে মুখ রেখে ফিসফিস করে করলো, আমি জান বাচ্চাটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া আমার আর একটা মুহূর্তও চলবে না। কোহলির সামনে ঘুরে পলকবিহীন দৃষ্টিতে তাকালো। উৎফুল্ল হয়ে ইশরাকের বুকে আলিঙ্গন করে চাপা স্বরে বলে উঠল, সখাবাবু, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। সারা জীবন এইভাবেই আমায় ভালোবেসে আগলে রেখো। ইশরাক আনন্দে উজ্জ্বল হয়ে প্রফুল্ল চিত্রে বলল, কুহু, তোমাকে পেয়ে আমি সত্যিই উন্মাদ হয়ে যাচ্ছি। বিয়ে করেছিলাম অসন্তুষ্ট নিয়ে, তখন ভাবিনি তুমি আমার জীবনটা এইভাবে বদলে দিবে। 3 বছর আগে আমার জীবনে এলে না কেন? তাহলে হয়তো ওই রকম একটা জাফার্ট মহিলার সাথে আমার জীবনটা জড়াতাম না। আমার লাইফটা পুরো হেল করে দিয়েছে। ইচ্ছে করছে এখন পুলিশে ধরিয়ে দেই। কোহলি উষ্ণ হাসি দিয়ে বলল, অতীত ভুলে যাও,
এখন এসব মনে করলে আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। ইশরাক শান্ত হলো। যথা আজ্ঞা মহারানী। কোহলি পুনরায় হেসে ইশরাকের গালে চুম্বন করলো। অতঃপর গুঞ্জন সুরে বলল, মহারাজ, আজকের রাতটা সম্পূর্ণ তোমায় দিলাম। ইশরাক অবাক হয়ে প্রশ্ন করলো, সত্যি বলছো? কোহলি জবাব দিল, পাক্কা। এখন দুইজনের হৃদয়ে আনন্দে ভরপুর। প্রিয় মানুষের সান্নিধ্যে গোধূলির মুহূর্তে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখলে অন্তরে এক আলাদা অনুভূতি জাগে, যা জীবনকে পরিপূর্ণতা এনে দেয়। ওরা পাহাড় থেকে নেমে রাতে খাবার খেতে এসেছে। মেনুতে আছে বাম্বু চিকেন আর রুটি। ইশরাকের দুই বন্ধু হাসি ঠাট্টায় মগ্ন, আর ওদের সহধর্মিণীরাও এখন কোহলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। কথোপকথন এমনভাবে যেন সবাই বহুদিনের পরিচিত। কোহলি এতে মুগ্ধ হয়ে পড়েছে। হঠাৎ আহার ঠোঁটে হাসি বজায় রেখে বলল, দোস্ত, বিয়েতে তো জানালি না, একা একা ভাবিকে নিয়ে আসলি, এখন কি আমরা দাওয়াত পাবো? ইশরাক খেতে খেতে জবাব দিল, পাবি। আগামী সপ্তাহে আম্মু আসবে, তখন সবাই একদিন সময় দিস, আমি ফোন করবো নে। এবার একসাথে সারা। আচ্ছা ঠিক আছে, আমরা ছোট্ট ভাবির হাতে রান্না খেতে চাই। ইশরাক হাসলো, সে খুব ভালো রান্না করতে পারে। সাজেকের রাতের বেলা কটেজগুলো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে, যা এক চিত্তাকর্ষণের দৃশ্য তৈরি করে। কুয়াশার চাদর ভেদ করে আলো পাহাড়ের জনপদকে আরও স্নিগ্ধ করে। ইশরাক কোহলিকে নিয়ে স্বর্গীয় মিলনে উন্মাদ হয়ে আছে। এখন কটেজের আশেপাশে কয়েকজন পর্যটক গান ও গল্পে আড্ডা দিচ্ছেন। রেস্তোরাঁগুলো নানা রঙিন আলোয় সেজে উঠেছে। ইশরাক সামান্য বিরতি নিয়ে কোহলিকে লজ্জায় ফেলার জন্য ফিস করে প্রশ্ন করলো, জান, এখন কেমন ফিল করছো? কোহলির চোখ ছানাবড়া করে হঠাৎ বলল, আরে ভাই, থামলে কেন? এরপর কোহলি ইশরাকের চুল ধরে কাছে টেনে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। ইশরাক অবাক হয়ে রইল। কিছুক্ষণ পর নিজেও তাল মিলিয়ে জিজ্ঞাসা করলো, পত্নী, লজ্জা শরম কোথায় গেল তোমার? কোহলি উৎফুল্ল হয়ে হাসলো। মৃদুস্বরে প্রশ্ন করলো, জামাইয়ের কাছে আবার লাজ কিসের? ইশরাক উত্তেজিত হয়ে বলল, উফ বউ, আমি আজকে শেষ, পুরোই আগুন ধরিয়ে দিলে, এবার জল প্রয়োজন। কোহলি ঠাট্টা করে বলল, ক্রমশ অসভ্য মার্কা কথাবার্তা শিখে যাচ্ছ। ইশরাক দুষ্ট হাসি হাসল। বউয়ের সঙ্গে একটু অসভ্য না হলে রোম্যান্স জমে না। এখন নড়ে না বেবি, একদম শান্ত থাকো। সকালবেলায় সাজেকের হেডম্যান টিলায় কুয়াশা ও মেঘের আভা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। ভোরের নরম আলো সবুজ পাহাড়ে খেলছে। শহরের কোলাহল ও ক্লান্তি থেকে দূরে এক স্বপ্নের মতো পরিবেশ তৈরি হয়েছে। সবাই ভোরের নাস্তা করে বেরিয়েছে। হেডম্যান টিলা এসে পাহাড়ি পরিবেশ উপভোগ করছে। ইশরাক কোহলিকে পাজা কোলে তুলে হাঁটছে, আর ওর বন্ধুরা রসিকতা করছে। কায়ান বলল, দোস্ত, ভাবিকে নামিয়ে দে, হেঁটে হেঁটে প্রকৃতি উপভোগ করুক। ইশরাক হাসলো, কুহু হাঁটার অভ্যাস নেই, পরে রাতে পা ব্যথা করবে। ওর বন্ধুরা আনন্দে হেসে উঠল। ইশরাক কারো কথায় পাত্তা না দিয়ে প্রিয়তমা স্ত্রীর সঙ্গে সময় উপভোগ করছে। ঠোঁটের হাসির রেখা টেনে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, কুহু, তোমার ভালো লাগছে? কুহু বিষণ্ণ মনে জবাব দিল, তোমার তো কষ্ট হচ্ছে, নামিয়ে দাও, আমি ধীরে ধীরে হাঁটবো, শরীর ঘেমে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছ। ইশরাক ক্ষীণ কণ্ঠে বলল, গতকাল রাতে অতিরিক্ত পাগলামি করলাম, তুমি তো ঠিকভাবে হাঁটতে পারছো না, খুব বেশি কষ্ট হচ্ছে। কোহলি কথা ঘুরিয়ে নিল, সমস্যা নেই, সামান্য ব্যথা করছে। দিনের শেষে প্রশান্তির আরেক নাম হলো শুভরাত্রি। এই সময় মানুষের জীবনে সমস্ত ক্লান্তি ঘুমের কোমল আলিঙ্গনে সঁপে দেয়। চারপাশ যখন স্তব্ধ হয়ে আসে, তখন প্রিয় মানুষের সান্নিধ্যে মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়, যে অনুভূতির শব্দ প্রকাশ করা সত্যিই কঠিন। ইশরাক কোহলিকে কোলে তুলে বারান্দা থেকে ধীরে ধীরে রুমে নিয়ে এলো। বিছানায় বসিয়ে মৃদুস্বরে এক বাদশার গল্প শোনাতে লাগলো। কোহলি মুগ্ধ হয়ে শখের পুরুষের মুখের দিকে তাকিয়ে আছে। তার প্রতিটি শব্দ, প্রতিটি হাসিতে যেন গাঢ় ভালোবাসার ছোঁয়া। হঠাৎ কোহলি মুগ্ধ চোখে তাকিয়ে আলতো করে ইশরাকের গাল ছুঁয়ে দিল। মৃদুস্বরে প্রশ্ন করলো, তুমি এত হ্যান্ডসাম কেন?
ইশরাক সামান্য ভ্রু কুঁচকে হেসে ফেলল। এবার একটু কাছে এগিয়ে এসে নেশা জড়ানো কণ্ঠে প্রত্যুত্তর করল, জান, এইভাবে বলো না। গত পরশু আমি যা করলাম, তুমি অসুস্থ হয়ে গেছো। গতকাল সারাদিন ঠিকমতো উপভোগ করতে পারোনি। আজ আর এমন কিছু চাই না। কোহলির লজ্জামাখা মুখে ইশরাকের বুকে মুখ রেখে মৃদু চুমু খেলো। তারপর সংকোচ জড়িত কণ্ঠে বলল, আমি তোমাকে এখন খুব করে চাই, কারণ তোমার প্রতিটি স্পর্শ যেন স্বর্গের অনুভূতি, যা আমার হৃদয় জুড়ে থাকে। মনে হয় এটাই আমার সব সুখ। ইশরাক হাসি মুখে প্রিয়তমা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে তারপর ধীরে বলল, জানি না আমি কি পুণ্য করেছি, ঈশ্বর তোমার মতো একজন সহধর্মিণীকে আমার জীবনে উপহার হিসেবে পাঠিয়েছে। কোহলি মুগ্ধ নয়নে ইশরাকের দিকে তাকিয়ে রইল। আজ ঘরে নরম আলো আর নীরব রাত যেন ওদের ভালোবাসার গল্পটা আরও গভীর করে তুলেছে। বাইরে রাত নেমেছে আর ভেতরে দুটি হৃদয় একে অপরের সান্নিধ্য খুঁজে নিয়েছে তাদের শান্তির। ইশরাক কোহলির অধরে নিজেকে মিশিয়ে দিয়ে কোমল স্পর্শে চুমু খাচ্ছে। দুজনেই অনুরাগে মাতাল হয়ে আছে, একে অপরের খুব গভীরভাবে চাইছে। ইশরাক কোহলিকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও উপরে শুয়ে পড়ল। গতকাল রাতের মতো আজও আত্মভোলা হয়ে যাচ্ছে, উন্মাদের মতো আচরণ করছে। কোহলি ওর সখাবাবুর পাগলামি হাসি মুখে উপলব্ধি করছে। ওরা প্রায় 1 ঘন্টা পর ভালোবাসার রাজ্য থেকে ফিরে এলো। ইশরাক ক্লান্ত হয়ে চোখ জোড়া আবদ্ধ করে রেখেছে। কোহলি বুকে শুয়ে সহসা প্রশ্ন ছুড়ল, ডাক্তার, আমাদের বেবি আসবে কবে? ইশরাক বিস্মিতকর দৃষ্টিতে মাথা তুলে তাকালো। আমতা আমতা করে প্রত্যুত্তর করল, পত্নী, তুমি তো নিজেই এখনো একটা বাচ্চা। আগে তোমাকে সামলাই, তারপর বেবি আসুক। কোহলি উচ্চস্বরে বলে উঠল, আমি বাচ্চা তোমাকে কে বলল? 9 মাস পর বাচ্চার মা হয়ে যাব। ইশরাক বাঁকা হাসল, জান, এত জলদি না, আরও 4 বছর পর চিন্তা ভাবনা করব, এখন এসব সাইডে রাখো। কোহলি ভাবুক সুরে পাল্টা প্রশ্ন ছুড়ল, এত দেরি কেন সেটা বলো। ইশরাক পুনরায় প্রত্যুত্তর করল, তোমার বয়স এখন মাত্র 16 বছর, আগে 20 হোক, তার আগে বাচ্চা জন্ম দিলে জীবনের ঝুঁকি পূর্ণ হয়। কোহলি এবার থেমে গেল, গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমায় একটু ওয়াশরুমে নিয়ে যাও না। ইশরাক তাৎক্ষণিক উঠে দ্রুত কোহলিকে নিয়ে ওয়াশরুমে গেল। কিছুক্ষণের মধ্যেই দুইজন ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। এবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ভোরের সাজেক ভ্যালিতে কুয়াশা ভেদ করে ভোরের আলো যখন প্রথম আভা ছড়ায়, তখন চারপাশে পাহাড়গুলো জেগে ওঠে। প্রভাতের আলোয় মেঘের ভেলা এবং নিস্তব্ধ পরিবেশে এক মায়াবী দৃশ্য সৃষ্টি করে। চতুর্দিকে সবুজ বৃক্ষ আর মেঘেদের খেলা মানুষকে মুগ্ধ করে। ওরা সকালে নাস্তা করে দারুস সালাম জামে মসজিদ ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছে। এখানে এসে প্রচুর আনন্দ করেছে, মুহূর্ত ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে রাখছে। কোহলি ইশরাকের হাত ধরে মনের সুখে হাঁটছে, হাবিজাবি প্রশ্ন করছে আর ওর সখাবাবু প্রফুল্ল চিত্রে উত্তর দিচ্ছে। মসজিদ ঘুরে আসার পর রিসোর্টের নিকটবর্তী স্থানগুলো দেখছে। বিকেলের রুফটপ ভিউ থেকে মেঘ ঢাকা উপত্যকা অলৌকিক দৃশ্য উপভোগ করছে। সন্ধ্যার আগেই সবাই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। শহর অঞ্চলে রাত্রিবেলায় গাড়ি চালালেও নিয়ন আলো এবং চাঁদের আলোয় জ্যোৎস্নার প্রতিচ্ছবি একদম সিনেম্যাটিক অনুভূতি দেয়, যা নির্ভর করে পরিবেশের এবং পরিস্থিতির উপর। রাত্রির নিস্তব্ধতা, নিরিবিলি রাস্তায় একাকিত্ব, সব মিলিয়ে মুহূর্তটা জমজমাট হয়। আহাদ ড্রাইভ করছে, বাকিরা গান শুনছে, মুহূর্তটা আস্বাদন করছে। কোহলি ইশরাকের বুকে স্থল স্পর্শ ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগেও দুষ্টুমিতে মেতেছিল, এখন হুঁশ নেই। ভোরের দিকে গাড়ি রাস্তার এক সাইডে রেখে সবাই ঘুমাচ্ছে। ইশরাক কোহলির ঘুমন্ত মুখখানা দর্শন করছে। চারপাশে চোখ বুলালেই হুট করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কোহলি ধরপড়িয়ে চোখ খুলে ইশরাককে দেখে হতভম্ব হয়ে গেছে। কপাট কুঁচকে বাকিদের দেখছে। এরপর ফিসফিস করে প্রশ্ন করল, মান সম্মান সব জলে ডোবাবে নাকি? ইশরাক প্রত্যুত্তরে জানায়, এখন সবাই ঘুমাচ্ছে। কোহলি বাঁকা নজরে তাকালো, কেউ দেখে ফেললে সবার সামনে হাসির পাত্র হবে। বাসায় গিয়ে রোমান্স করিও, এখন ঘুমাও। ইশরাক হাসলো, তুমি আমায় পাগল বানিয়ে ফেলেছ। অনেকক্ষণ ট্রাই করছি, ঘুম আসছে না।
বউ শুধু একটা চুমু খাই প্লিজ। কোহলি আর বাধা দিল না। লোকালয়ে গাড়ির মধ্যে রোমান্স আর একটা বিশ্বযুদ্ধ করা একই কথা। ভোরের সূর্য যখন ধীরে ধীরে পূর্বাকাশে উঁকি দিতে শুরু করে তখন চারপাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর হয়ে ওঠে। পরিষ্কার আকাশের সূর্য রশ্মি ছড়িয়ে পড়ে এবং বিভাবরী গগন বিদায়ের সাথে নতুন দিনের সূচনা হয়। প্রকৃতির নীরবতা ভাঙতে শুরু করে। এছাড়াও পাখিদের কলকাকলি এক মন মাতানো সুর সৃষ্টি করে। কিছুক্ষণ আগেই ইশরাক ওর বন্ধুদের সাথে থেকে বিদায় নিয়ে বাসায় এসেছে। কোহলি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলো। ইশরাকের পাশে বসে জিজ্ঞেস করলো, আজকে হসপিটালে যাবে না? ইশরাক চটজলদি জবাব দিল, আরে কিসের হসপিটাল, কিসের কাজ, আগে রোমান্স। কোহলি এবার শব্দ করে হেসে ফেলল। ইশরাক পুনরায় বলল, ওহে সুন্দরী রমণী, তুমি আমায় পাগল বানিয়ে ফেলেছ। আজ থাক, আগামীকাল কাজে জয়েন করব। কোহলি বোকার মতো প্রশ্ন করলো, আজ কি করবে? ইশরাক ভ্রু কুচকালো, শুধু প্রেম, আসো যান শুরু করি। কোহলি উঠে দাঁড়ায়, কোমরে হাত বাঁধল। ক্রমশ লুচু হয়ে যাচ্ছ, অসভ্য ছেলে একটা। গত 3 দিন প্রচুর পাগলামি করেছো, এখন আবার শুরু করলে? দাঁড়াও, আমি এক্ষুনি শাশুড়ি আম্মাকে কল করছি। ইশরাক আর চোখে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। কোহলি ওর শাশুড়ির নাম্বার ডায়াল করলো। কল রিসিভ করতেই উৎফুল্ল হয়ে প্রশ্ন ছুড়ল, মা কেমন আছো? কায়রা খানম বেজায় খুশি, ছেলের বউয়ের সাথে মন খুলে কথা বলছে। ইয়াশা পাশে বসে ভোরং কাটছে। ইশরাক কোহলির নিকটে এগিয়ে এসে একটু পর পর চুমু খাচ্ছে। ইচ্ছে করেই খুব বিরক্ত করছে। কোহলি কপাল কুঁচকে বারংবার নিষেধ করছে। কে শোনে কার কথা? ইশরাক হঠাৎ করে কোহলির ঠোঁট জোড়া স্বল্পভাবে কামড়ে ধরে। কোহলি ওর শাশুড়ির প্রশ্নের উত্তর দিতে পারছে না। মহিলা ফোনের অপর পাশে বসে শুধু হ্যালো হ্যালো করছে। কোহলি অল্পক্ষণ পর ছাড়া পেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে জবাব দিল, হ্যাঁ মা, শুনছি তো। কায়রা খানম অশান্ত হয়ে প্রশ্ন করল, আম্মু কোথাও গিয়েছিলি? আর আমার বাদরটা কোথায়? কোহলি উপহাস করে উত্তর দিল, পাগল হয়ে গেছে, আমি এখন আর সামলাতে পারছি না। এবার তুমি এসে তোমার ছেলেকে সামলাও, খুব বিরক্ত করে। কায়রা খানম হেসে উঠলেন, আম্মু তোর সাথে ঝগড়া করে? কোহলি ক্রন্দন মুখ ভাব নিয়ে প্রত্যুত্তর করল, আমায় মুখ মারে, সারাক্ষণ বকাবকি করে, কথায় কথায় চোখ রাঙায়, এখন খুব কান্না পাচ্ছে। ইশরাক হাঁ হয়ে তাকিয়ে রইল। কায়রা খানম চিৎকার করে উঠল, কি এত বড় সাহস, তোর গায়ে হাত তোলে? কোহলি কান্নার ভান করে বলল, সত্যিই খুব খারাপ। কায়রা খানম তেড়ে ফুঁড়ে উঠলেন, আমি আজই আসছি, ওর মাথা ফাটাবো, এইবার একটা বিহিত করেই ছাড়বো। কোহলি কল বিচ্ছিন্ন করে উচ্চস্বরে হাসলো। ইশরাক হঠাৎ বলে উঠল, ওই আম্মু যদি চলে আসে? কোহলি মুচকি হাসল, আমি তো এজন্যই বললাম। মা যেন ইয়াশাকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসে। ইশরাক রাগের ভান করল, আল্লাহ এত চালাকি, কুকুর বাচ্চা দ্বারা আজ তোর খবর আছে। শেষমেশ আমার মতো একজন শান্তশিষ্ট পুরুষের উপর নারী নির্যাতনের অভিযোগ। কোহলি দৌড়াচ্ছে, ইশরাক ধাওয়া করছে, দুইজন মিলে পুরো বাসা মাথায় তুলেছে। খিলখিল শব্দে হাসছে, দুষ্টুমিতে মেতে আছে। ইশরাক কোহলিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে চোখ রাঙিয়ে বিড়বিড় করলো, জান আমি শিওর আম্মু আজ রাতের মধ্যেই চলে আসবে। তখন তুমি সারাক্ষণ ওদের সাথে থাকবে, আমার ধারে কাছেও ঘেঁষবে না। কোহলি মুখ ভেঙচি কাটল, তখন তোমাকে আমার প্রয়োজন নেই। ইশরাক পাল্টা চ্যালেঞ্জ নিল, আমার তো আছে, এখন ওইগুলো সব এখন উসুল করব। কোহলি এক দফা পিছু সরে এলো, ইস ঢং করবা না, সরো, হসপিটালে চলে যাও, আমি রান্না বসাই, মা আসবে কিনা ফোন করে জেনে নিই। ইশরাক এক প্রকার জোর করে অধিকার হরণ করছে। কোহলি কিছুক্ষণ বাধা দিয়ে এখন নিজেও তাল মেলাচ্ছে। ইশরাকের প্রতিটা চুম্বন গরম নিঃশ্বাস জিহবা লেয়ন অনুভব করছে। সন্ধ্যা হলো, সূর্যাস্তের ঠিক পরের সময়, যখন রবি দিগন্তের নিচে চলে যায়, কিন্তু তার শেষ আলোক রশ্মি আকাশের এক মায়াবী আভা তৈরি করে। কায়রা খানম থমথমে ভাব নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। ইয়াশা আর ইশরাক পাশাপাশি বসা। কোহলি ওর শাশুড়ির গলা জড়িয়ে আছে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ কায়রা খানম প্রশ্ন করল, বাবু তোর অমতে বিয়ে করিয়েছি ঠিক আছে, তবে মেয়েটা তো খারাপ না, ও নিষ্পাপ বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস কেন? তিনি একটু থেমে আবার বললেন, কথায় কথায় নাকি
চোখ রাখাস, গায়ে হাত তুলিস, এসব কি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তিনি রাগে ফুসফুস করতে করতে পুনরায় বললেন, তোর যদি বেশি সমস্যা হয় আমি কোহিলীকে সাথে করে নিয়ে যাচ্ছি। মাহারা মেয়েটার উপর অবিচার আমি মেনে নিতে পারবো না। ইশরাক একদম নিশ্চুপ হয়ে বসে আছে। কোহিলী অপ্রস্তুত হয়ে বলল, মা আমি ফাজলামো করেছি, এমন কোনো ব্যাপার নয়, বিশ্বাস করো তোমার ছেলে আমাকে খুব ভালোবাসে। কায়রা খানম কড়া কণ্ঠে হুঙ্কার করলেন, হয়েছে মেয়ে, থাম, মিথ্যা বলে সত্যটা ঢেকে রাখিস না। আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, তোর শ্বশুর কখনোই আমার গায়ে হাত তুলেনি, অথচ ছেলে নাকি বউকে মারে। এই দুঃখ আমি কোথায় রাখবো? কোহিলী অপরাধীর স্বরে মিনমিন করে বলল, মা তুমি ওকে ভুল বুঝো না, আমি তখন শুধু দুষ্টুমি করেছি, এইরকম কিছুই ঘটেনি, যাতে তোমরা তাড়াতাড়ি আসো এই জন্যই বলেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমি খুব দুঃখিত। কায়রা খানম ছেলের মুখ প্রাণে দৃষ্টি রেখে প্রশ্ন করল, ইশরাক এসব কি সত্যি? কুহু কি বলছে? ইশরাক কোহিলীর পানে দৃষ্টি ফেরালো। মেয়েটার চোখ জোড়া ছলছল করছে। কোহিলী মাথা নাড়িয়ে ইশারায় ইশরাককে হা বলতে বলল। তবে ইশরাক সেটা একদমই করল না। ধীর কণ্ঠে প্রতিউত্তর করল, মা আমি সত্যিই কুহুকে কষ্ট দিয়েছি, প্রচুর কাঁদিয়েছি। কায়রা খানম উঠে দাঁড়িয়ে ছেলের গালে সজোরে চড় বসালো। কোহিলী ঘাবড়ে গিয়ে ওর শাশুড়ির পা জড়িয়ে ধরে বসে পড়েছে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে, মা আমি মিথ্যে কথা বলেছি, স্বামী আমার খুব ভালোবাসে, যত্ন করে। ইয়াশা হতবাক হয়ে সেটি দেখছে। ইশরাক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কায়রা খানম নিস্তব্ধ। কাঁদতে কাঁদতে কোহিলীর হেঁচকি উঠে গেছে। উঠে দাঁড়িয়ে ইশরাকের বুকে ঝাঁপিয়ে পড়ে বিলাপ স্বরে প্রশ্ন ছুড়ল, ডাক্তার তুমি মিথ্যে কথা বলছো কেন? কোহিলী কাঁদতে কাঁদতে আরও বলল, আমি তোমার সাথে খুব সুখে আছি, মাকে বলে দাও কুহু একটা মিথ্যাবাদী, অতিরিক্ত ভালোবাসা পেতে পেতে লোভী হয়ে গেছে, এখন আর অল্প পেলে পোষায় না। ইশরাক নিশ্চুপ হয়ে কোহিলীর বুকে চেপে ধরে মায়ের মুখপানের দিকে চেয়ে আছে। কায়রা খানম এসব দেখে মুচকি হাসছেন। তিনি ওদের আরও একটু পরীক্ষা করার জন্য বললেন, কোহিলী তৈরি হও, আমার সাথে এখনই বাড়িতে যাবি। এই বেয়াদব ছেলের কাছে আমি আর এক মুহূর্ত তোকে রাখবো না। ইস্যু ওকে কাপড় চোপড় গোছাতে সাহায্য কর। ইশরাক অবাক হয়ে আবার মুখ খুলল, আম্মু এসব কি বলছো? কুহুকে বাড়ি নিয়ে যাবে কেন? কায়রা খানম শান্ত ভঙ্গিতে জবাব দিলেন, তুই কোহিলীকে ভালোবাসিস না, শুধু কষ্ট দিস। ইশরাক আমতা আমতা করে বলল, এখন থেকে খুব যত্ন রাখবো আমি, ওকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমায় একটু সময় দাও, সব ঠিক করে নিব। কায়রা খানম তেড়ে উঠল, আমার কথায় ঊর্ধ্বে কথা বলা শিখে গেছিস? বাহ বাবু, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? ইশরাক মায়ের দিকে ভয়ার্ত দৃষ্টি তাকিয়ে আছে। কোহিলী কান্নার কারণ ঠিকমতো কথা বলতে পারছে না। শাশুড়িকে বারবার অনুনয় বিনয় করছে, আমি সকালে মিথ্যে কথা বলেছি, ডাক্তার খুব ভালোবাসে আমায়। হুট করেই কোহিলী মাথায় হাত রেখে শান্ত হয়ে গেল। কপাল কুঁচকে ইশরাকের পানে গভীর নজর দৃষ্টি রেখে বিড়বিড় করল, আমি তোমার থেকে দূরে গেলে মরে যাব। কোহিলী আর দাঁড়াতে পারল না। মাথা ঘুরে পড়ে যেতেই নিলেই ইশরাক ধরে ফেলল, বুকে আগলে নিয়ে পাগলের মতো প্রলাপ করছে, কুহু কি হয়েছে তোমার? ইশরাক কাঁপা কাঁপা কণ্ঠে আর বলল, চোখ খুলো, কোথাও যেতে হবে না, আমরা একসাথে থাকবো, এই পত্নী আমাকে দেখো। কায়রা খানম হতবিহ্বল চোখে ছেলেকে দেখছে। ইশরাক বাচ্চাদের মতো আচরণ করছে, কোহিলীকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে, ওর আম্মুর কাছে হাত জোর করে ক্ষমা চাইছে, অশ্রুসিক্ত চোখে বলছে, আম্মু আমি কুহুকে ভীষণ ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি এক মুহূর্তেও চলবে না, প্লিজ আমার থেকে দূরে সরিয়ে নিও না, আমি ওকে ছাড়া বাঁচব না। কোহিলী অচেতন অবস্থায় আছে। ইশরাক প্রিয়তমা স্ত্রীকে বুকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। কায়রা খানম আশ্চর্যের চরম পর্যায়ে। যেই ছেলে একসময় বিয়েটা করতে চায়নি, নিজের ইচ্ছার বিরুদ্ধে কবুল বলেছে, সে আজ কোহিলীর জন্য কাঁদছে, উন্মাদের মতো আচরণ করছে। ইয়াশা এতক্ষণ চুপচাপ ছিল, এবার রেগে উঠল, আম্মু তুমি একটু বাড়াবাড়ি করলে না? ভাইয়া কাঁদছে, তুমি কি দেখতে পাচ্ছ? আমার জন্মের পর আজ দ্বিতীয়বার ভাইয়াকে কাঁদতে দেখলাম, প্রথম বাবার মৃত্যুর পর, আর আজ ভাবির জন্য। আর এসব দেখেও তুমি বলছো ভাইয়া ভাবিকে ভালোবাসে না? ভালো না বাসলে কি কেউ কারোর জন্য এইভাবে কান্নাকাটি করে? ইশরাক বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে কোহিলীর কপালে আলতোভাবে
চুম্বন করলো। নতজানু হয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, আমি কুহিলিকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি এক মুহূর্তেও চলবে না। ইশরাক একটু থেমে পুনরায় বলল, মেয়েটা সারাদিন বাসায় একা থাকে, খুব বোরিং ফিল করে, তাই আজ তোমাকে মিথ্যে কথা বলেছে যাতে তোমরা তাড়াতাড়ি আসো। কুহু লোকজন খুব পছন্দ করে, একা থাকতে ওর অস্বস্তি লাগে। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি মাঝে মাঝে মাথা ব্যথার কারণে কান্নাকাটি করে। এখন আর এসব নিয়ে ঝামেলা করো না প্লিজ, তাহলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। যা শাস্তি দিবে আমায় দাও, কুহুকে আর কাঁদিও না। কায়রা খানম মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি আখির ঠায়ার বিদ্রুপ করে ছেলেকে আবার প্রশ্ন ছুড়ল, তা বাবু, তুই তো বৌমাকে খুব অপছন্দ করতিস, এখন যে এতটা চাও, এত ভালোবাসো, সেটা তো আমি জানতাম না। ইশরাক এবার মাথা উঁচু করে মায়ের মুখের দিকে দৃষ্টি ফেরালো। তারপর মলিন কণ্ঠে বলল, যে মেয়েটা আমি এত খারাপ আচরণ করার পরেও আমার ব্যথায় ব্যথিত হয়, আমাকে কাছে পাওয়ার জন্য তাহাজ্জুদের মোনাজাতে কাঁদে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করে আমার বিপদ মুক্তির জন্য শরীরে ফু দিয়ে বন্ধক রাখে, আমার আগোচরে পায়ে চুমু খায়, তাকে ভালো না বাসলে আমি যে পাপিষ্ঠ পুরুষদের তালিকায় চলে যাব আম্মু। ইশরাক একটু থামলো, তারপর গভীর নিঃশ্বাস ফেলল। কুহু আমার জীবনে আসার পর আমি মোহিনীকে সম্পূর্ণ ভুলে গেছি। এই বাচ্চা মেয়েটা এখন আমার দিন দুনিয়ার সব কিছু। দিনের শুরু থেকে রাত অবধি পুরো সময়টা জুড়ে আমার হৃদয়ে শুধু ওর বিচরণ। আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো বলো না আম্মু? কায়রা খানম স্তব্ধ হলেন, অপরাধী ন্যায় বললেন, বাবু, আমি এবার এসে যে এত বড় সারপ্রাইজ হব এটা আসলে ভাবিনি। কুহিলি আসল পরিচয় তুই জানিস? ইশরাক ইয়াশা দুইজন বেশ চমকিত হলো। কায়রা খানম ছেলেকে পুনর্বার প্রশ্ন করল, বাবু, তোর রিনা আন্টির কথা মনে আছে? ইশরাক হাসূচক মাথা নাড়ল। কায়রা খানম বলতে আরম্ভ করলো, কোহলি আমার বান্ধবী রিনার মেয়ে, আমরা তখন একসাথে হাই স্কুলে পড়তাম। আমার তো আগে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরেও রিনার সাথে সম্পর্ক খুব গভীর ছিল। রিনা ছোটবেলায় তোকে খুব আদর করত। কায়রা খানম দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বললেন, তোর যখন বয়স 12 বছর তখন কোহলির জন্ম হয়। রিনা 7 মাসের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করেছিল। বাচ্চা সিজার করে বের করেছিল ঠিকই, কিন্তু ওর জীবন ঝুঁকিপূর্ণ ছিল। পুরো 3 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। মৃত্যুর আগ মুহূর্তে আমায় বলে গেছে, মা মরলে বাপের কাছে সন্তান অবহেলিত হয়। আমার মেয়ের কপালে কী আছে জানি না, তুই ওকে নিজের মেয়ের মতো আগলে রাখিস। আমায় কথা দে, রাখবি তো? নয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। ওই দিন আমি রিনাকে কথা দিয়েছিলাম কোহলিকে আমি মানুষ করব, কিন্তু সেটা আর পারলাম কোথায়? কায়রা খানম গলা ভারী হয়ে এসেছে, নিজেকে আর দমাতে পারল না। অশ্রুসিক্ত চোখে পুনরায় বলতে আরম্ভ করলেন, রিনার মৃত্যু কোহলির জীবনে কাল হয়ে দাঁড়ালো। গ্রামের মানুষ তো ছোট থেকেই মেয়েটাকে অপয়া বলে ডাকত। সবাই বলতো জন্মের পর মাকে খেয়েছে, মুখ দেখলে নাকি শুভ কাজ অমঙ্গল হয়। আনিসের দ্বিতীয় স্ত্রী আসার পর থেকে কোহলির উপর অত্যাচার আরও বাড়তে শুরু করলো। ওই মহিলার অকারণে মেয়েটাকে খুব মারত। দিনে একবেলা খাবার খেতে দিত, বিনিময়ে ঘরের সব কাজ করিয়ে নিত। আমি দূর থেকে চোখ পাকিয়ে দেখতাম, কিন্তু কিছু করার ছিল না, কারণ তখন আমাদের আর্থিক অবস্থা বেগতিক ছিল। তোদের বাবা দিন মজুরের কাজ করত, আমি শুধু অপেক্ষায় ছিলাম আমাদের সুদিন কবে আসবে, তাহলে কোহলিকে আজীবনের জন্য আমার কাছে নিয়ে আসব। তোর দাদার মৃত্যুর পর সুসময় ঠিকই ফিরল, তবে ওদের আর কোথাও খুঁজে পেলাম না। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি ওরা অন্য কোথাও চলে গেছে। তার ঠিক 6 বছর পর তোদের বিয়ের 15 দিন আগে একদিন রাস্তায় আনিসের সাথে আমার দেখা হয়। তখন জানতে পারলাম কোহলি ভালো নেই, মেয়েটার উপর ওর সৎ মা খুব অত্যাচার করছে। সারাদিন কাজ করায়, রান্না খারাপ হলে গরম খুন্তি দিয়ে সেঁক দিত, কাপড় কাচতে দেরি হলে লাথি মারতে ভুল করতো না, পড়তে বসলে বই খাতা পুকুরে ফেলে দিত, বাবার কাছে কিছু বললে খাবার খাওয়া বন্ধ করে দিত। এইসব শুনে আমি আর সহ্য করতে পারছিলাম না। আনিসের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম তোকে বউ করে কোহলি খান বাড়িতে নিয়ে আসব। সব কিছু তোর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। যেদিন কোহলিকে আমরা প্রথম দেখতে গিয়েছিলাম
তখন তোকে দেখেই ওর মুখে হাসি ফুটে উঠেছিল। তোকে খুব পছন্দ করেছে, এটা আমি ওই নিষ্পাপ মুখখানা দেখেই আঁচ করতে পেরেছি। ভাবলাম তাহলে আর দেরি কেন, 1 সপ্তাহের মধ্যে খানবাড়ির বউ বানিয়ে নিয়ে আসলাম। আমি জানি সেই দিন তোর প্রতি বড় অন্যায় করেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। ঈশায়া স্তব্ধ হয়ে গেছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আম্মু, ভাবি এত বেশি যন্ত্রণা পেয়েছে অথচ কাউকে বুঝতে দেয়নি। বিয়ের পর আমি অনেক রকম প্রশ্ন করেছি, সবসময় এড়িয়ে যেত। ইশরাক সবটা শুনে কোহিলীর মুখ পানে অশ্রুপূর্ণ দৃষ্টি রাখল। ইচ্ছে করছে পাগলের মতো চুম্বন করতে, কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করল না। নিজেকে নিয়ন্ত্রণ রেখে শান্ত ভঙ্গিতে বলল, আম্মু, তোমাকে অনেক ধন্যবাদ এমন একজন সহধর্মিণীকে আমার জীবনে বেছে দেওয়ার জন্য। আমি কুহুকে আর কখনোই কষ্ট দিব না, আজীবন খুব যত্নে রাখব। কায়রা খানম ছেলের কথা শুনে মুচকি হাসলেন। কোহিলী পিটপিট করে চোখ খুলে নিজেকে ইশরাকের বুকে আবিষ্কার করলেন। চতুর্দিকে কোনো হুঁশ নেই, প্রাণপ্রিয় স্বামীর কপালে গালে উন্মত্ত হয়ে চুমু খাচ্ছে। কান্না মিশ্রিত স্বরে বলল, ডাক্তার, মাকে বলো না আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ইশরাক ছাড়া কোহিলীর কোনো অস্তিত্ব নেই। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ইয়াশা এবার শব্দ করেই হেসে ফেলল। ঠাট্টা সহিত বলল, ভাবি, আমরা কিন্তু দর্শক হিসেবে এখানে বসে আছি, ভাইয়াকে ভালোবাসা পরে দিও। কোহিলী চারদিকে পর্যবেক্ষণ করে লজ্জায় ইশরাকের বুকে মুখ লুকালো। সংকোচ মিশ্রিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, বসে আছিস কেন, যা এখান থেকে। কায়রা খানম খিলখিল শব্দে হাসলেন, তারপর পুনরায় বললেন, আম্মা চল, বাড়িতে যাবি না, রেডি হ। কোহিলী চট করে উঠে বসে চোখ রাঙালো, ইস, বললেই হলো, আমি তোমার ছেলেকে ছাড়া কোথাও যাব না, বলে দিচ্ছি। কায়রা খানম বাঁকা হেসে প্রশ্ন করলো, ইশরাক তো তোকে অনেক মারধর করে। কোহিলী লাজুক স্বরে প্রত্যুত্তর করলো, তাহলে আমিও মেরে ঝামেলা মিটিয়ে নিব। কোহিলীর মুখটা ভার হয়ে এলো। মা, আমায় কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। যতদিন বাঁচি তোমার ছেলের সাথেই থাকতে চাই। আমায় যদি তোমরা জোর জবরদস্তি করো তবে সুইসাইড করব। ইয়াশা কপাল কুঁচকে ওর আম্মুর উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তুমি এখন আবার নতুন করে শুরু করলে? একটু থেমে আবার যোগ করলো, তোর আর কোথাও যেতে হবে না, আম্মু এখন মজা করছে। তুই অজ্ঞান হয়ে গেছিস দেখে দুইজনেই কান্নাকাটি করে গা ভাসিয়েছে। চোখ মুখের দিকে তাকিয়ে দেখ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমার ভাইয়া তোকে খুব ভালোবাসে, আর ভাইয়া যদি যেতে না দেয় আম্মুর সাধ্য নেই তোকে নিয়ে যাওয়ার। আমার ভাইয়ের রাগ ভীষণ ভয়ঙ্কর, একবার রেগে গেলে সহজে শান্ত হয় না, এটা আম্মু খুব ভালো করেই জানে। কায়রা খানম উপহাস করলো, আম্মা জান, এখন আর লজ্জা পেতে হবে না। আমার ছেলেকে বোধ হয় তাবিজ করেছিস, তোকে ছাড়া নাকি বাঁচবে না। তুই এখন এই পাগল সামলা, আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নেই। ইয়াশা আর কায়রা খানম হাসতে হাসতে রুমের দরজা আবদ্ধ করে বেরিয়ে গেছে। কোহিলী ইশরাকের চুল শক্ত করে টেনে চেঁচালো, উফ, আগে বললে না কেন, সবাই এখানে বসেছিল, কি লজ্জার ব্যাপার। ইশরাক নিঃশব্দে কোহিলীকে বিছানায় শুয়ে দিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। এবার সামনে এসে উপরে শুয়ে পড়ল। মুগ্ধ দৃষ্টিতে কোহিলীর পানে চেয়ে গালে স্লাইড করে ফিসফিস করে প্রশ্ন ছুড়ল, বাবু, এখনও কি তোমার মাথা ব্যথা করছে? কোহিলী প্রত্যুত্তর না করে ইশরাকের ঠোঁটে ছুঁয়ে ঘুরিয়ে প্রশ্ন করল, এই ডাক্তার, তুমি আমায় ছেড়ে যাবে না তো? ইশরাক হাসলো, কোথাও যাব না। আমার জান বাচ্চাটা আমায় এত বেশি ভালোবাসে, এটা তো আগে জানতাম না। কোহিলী ফুঁস করে নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, তুমি ছাড়া আমার আর কেউ আছে নাকি? ইশরাক জবাব দিল, আমি তোমার সব কিছু। আচ্ছা পত্নী, তুমি উল্টাপাল্টা ভাবনা মাথায় রাখো কেন? কোহিলী মৃদুস্বরে বলল, এটা অসংলগ্ন ভাবনা নয়। আমি মাঝে মধ্যে নিজের মৃত্যুর স্বপ্ন দেখি। বারবার মনে হয় আমার হায়াত কেবল ফুরিয়ে এলো বলে। ইশরাক রাগের ভান করলো, কুহু, তুমি কি আমার হাতে এখন মার খাবে? এসব চিন্তা একদম মাথায় আনবে না, বলে দিচ্ছি। কোহিলী নত হলো, আচ্ছা এখন সরো, আগে মায়ের কাছে যাই, ওরা এত দূর থেকে জার্নি করে এসেছে, দেখি কি অবস্থা। ইশরাক ভ্রু কুঁচকে বলল, এখন আমি তোমায় ছাড়ছি না জান, এতক্ষণ কাঁদালাম, এবার একটু আদর করি, তারপর যেতে দিব। কোহিলী আর বাধা দেয়নি। ইশরাক কোহিলীর ঠোঁটে ঠোঁট
ডুবালো। আজ শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে স্পর্শ করছে, বিভিন্ন অঙ্গে ছেঁড়া কাটা দাগ হাত বুলিয়ে অজস্র চুমুয়ে ভরিয়ে দিচ্ছে। কোহলি উন্মাদের মতো গুংড়াচ্ছে। দুইজন আধা পাগলা হয়ে ভালোবাসায় মত্ত হয়ে গেছে। সুখের পরশে ডুবে পুনরায় একে অপরকে অঙ্গীকার করলো কেউ কাউকে কখনোই ছেড়ে যাবে না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে বাঁচবে। রাতের আকাশে ঝিকমিক তারা, উজ্জ্বল চাঁদ, শান্ত পরিবেশ এবং প্রকৃতির স্নিগ্ধতা এক মনোমুগ্ধকর চিত্র, যেখানে চাঁদ ও তারাগুলো তাদের নিজস্ব আলোয় উজ্জ্বল হয়ে আছে। এই শান্ত সময়ে প্রকৃতির নীরবতা ও স্নিগ্ধতা এক অসাধারণ অনুভূতি দেয়। কোহলি আজ শাশুড়ি ননদের জন্য বিভিন্ন আইটেমের খাবার রান্না করেছে। কায়রা খানম বেজায় খুশি, কবজি ডুবিয়ে পেট পুড়ে খাবার খেয়েছে। এখন ড্রয়িং রুমে বসে ছেলের বউর মাথায় তেল দিয়ে চুলে বেনুনি করে দিচ্ছেন। ইশরাক পাশে বসে বউ শাশুড়ির সুন্দর মুহূর্ত পর্যবেক্ষণ করছে। ইশায়া মুখে ভেঙচি কেটে উপহাস করলো, আম্মু, ছেলের বউকে পেয়ে আমাকেই ভুলে গেলে? আমার চুলটা একটু বেঁধে দাও না। কায়রা খানম প্রফুল্ল চিত্তে হেসে মেয়ের কথার প্রতিউত্তর করলো, তুই তো সারাক্ষণ আমার সাথেই থাকিস। কোহলি তো এইভাবে আমাকে কাছে পায় না। এখানে যতদিন আছি ওর ভালোবাসায় একদম ভাগ বসাতে আসবি না। ইশরাক মুচকি হেসে মায়ের মুখ পানে চেয়ে রইল। কোহলি আনন্দিত হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে বসে আছে। ইরাবতী ভিডিও কল করেছে। সবাই মিলে প্রায় আধ ঘন্টা ওর সাথে কথা বলেছে। কায়রা খানম ছেলের বউয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, মারে, আজ তোকে খুব কাঁদালাম। কোহলি মুচকি হেসে জবাব দিল, আমি তো মাকে কখনো দেখিনি, মায়ের ভালোবাসা কেমন হয় আমি তো সেটাই জানি না। তোমাকে খুব মিস করছিলাম, তাই একটুখানি মিথ্যে কথা বলেছি। আমি সত্যিই খুব লজ্জিত, আর জীবনেও মিথ্যা কথা বলবো না, গড প্রমিস। কায়রা খানম ছেলেকে পাশে বসিয়ে খুশিতে আত্মহারা হয়ে কপালে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে উৎফুল্ল হয়ে বলল, দোয়া করি তোরা দুজন আজীবন শান্তিতে থাক। ইশরাক মা বোনের সম্মুখে প্রিয়তম স্ত্রীকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে টিভি দেখছে। কোহলি নিশ্চিন্তে সখাবাবুর উপর গা হেলিয়ে দিল। এই মুহূর্তটা ভীষণ সুখময়। এখন রাত 12টা বাজে, সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ইশরাক রুমে একা, কোহলি শাশুড়ি ননদের সাথে শুয়েছে। ঈশার সাথে গল্পের ঝুড়ি খুলে বসেছে। কায়রা খানম পাশে শুয়ে ওদের কথোপকথন শুনে মুচকি মুচকি হাসছে। রাত প্রগাঢ়, ইশরাকের চোখে নিদ্রাহীন, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। কোহলিকে এখন খুব মিস করছে। কিছুক্ষণ ভেবে মন্থর গতিতে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে এসেছে। মায়ের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে গেছে। কোহলি বাচ্চাদের মতো শাশুড়ির কোলের মধ্যে ঢুকে ঘুমাচ্ছে। কায়রা খানম ঘুমের ঘোরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইশরাকের মন খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠল। কিছুক্ষণ নীরবে দেখে চুপিসারে রুম থেকে বেরিয়ে আসতেই কায়রা খানম কথা থেমে দাঁড়ালো, বাবু, ঘুম না আসলে বৌমাকে নিয়ে যা। ইশরাক মৃদু হেসে কোহলিকে পাজা কোলে তুলে রুমে নিয়ে এসেছে। বিছানায় শুয়ে প্রিয়তমার বুকে শুয়ে পড়ল। কোহলির ঘন ঘন নিঃশ্বাস অনুভব করছে, বুকে ধূপ ধূপ আওয়াজ শুনছে। বেশ কিছুক্ষণের মধ্যে স্বাচ্ছন্দ্যে গভীর নিদ্রায় পাড়ি জমালো। একটা সুন্দর এবং আনন্দময় ভোরে প্রকৃতির শান্ত রূপ, নতুন দিনের আশা এবং ইতিবাচক চারপাশের ছোঁয়া থাকে। ভোরের নির্মল জ্যোতি, জীবজন্তু আর পাখির কিচিরমিচির শব্দ, স্নিগ্ধ বাতাস যা মনকে প্রফুল্ল করে তোলে। কোহলি ঘুম থেকে জাগ্রত হয়ে পিট পিট করে চোখ খুলে ইশরাককে দেখে হৃষ্টচিত্তে হাসল। ঘুম জড়ানো কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সখাবাবু, এভাবে কি দেখছো? ইশরাক প্রিয়তমা স্ত্রীর গাল কোমলভাবে স্লাইড করে মৃদু স্বরে জিজ্ঞেস করল, আমার ঘুম ভেঙে গেছে, কি করব? কোহলি এবার অবাক হলো, আমি তো রাতে মায়ের কাছে ঘুমিয়েছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? আমায় কখন নিয়ে এসেছো? ইশরাক মৃদুস্বরে হাসলো, আমার কিছুতেই ঘুম আসছিল না, বিছানায় এপাশ ওপাশ করছিলাম, তারপর বাধ্য হয়ে গভীর রাতে গিয়ে তোমায় নিয়ে এসেছি, কারণ তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। কোহলি ভ্রু কুঁচকে, আচ্ছা মহারাজ, এত আহ্লাদ দেখাতে হবে না, এখন ছাড়ো, আমি নাস্তা রেডি করব। ইশরাক কোহলির দুই হাত বিছানার সঙ্গে একটু শক্ত করে চেপে ধরল। আগে তোমায় আদর করব, তারপর যেও। কোহলি সামান্য রাগের ভান করলো, এখন আবার এসব শুরু করলে?
মা উঠে যদি দেখে আমি এখনও ঘুমিয়ে আছি তাহলে গোপনে কি ভাববে বলো তো। ইশরাক কোহিলীর সামনে ঝুঁকে নাকে নাক ঘষে মোহনীয় কণ্ঠে ফিসফিস করে বলল, আমি এতক্ষণ তোমায় ঘুম ভাঙানোর জন্য অপেক্ষা করছিলাম। আমার জান বাচ্চাটার ঘুমন্ত মুখ দেখতে ভীষণ মায়াবী লাগে, এটা আজকে উপলব্ধি করলাম। কোহিলী মৃদু হেসে ঠোঁট উল্টে আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা তাহলে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আসি, নয়তো তোমার খুব অস্বস্তি ফিল হবে। ইশরাক তড়িঘড়ি করে জবাব দিল, লাগবে না পত্নী, এখন আমায় একদম বাধা দিবে না, বলে দিচ্ছি। গতকাল রাতে খুব কষ্টে নিয়ন্ত্রণে ছিলাম, এখন পারবো না। ইশরাক আর দেরি করেনি, কোহিলীর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। কোহিলী মৃদু ধাক্কায় সামান্য সরে এসে কপাল কুঁচকে প্রশ্ন করল, এখন তোমার চুমু খেতে ঘৃণা লাগছে না? ইশরাক কোহিলীর দুই হাত আবার পিছনে শক্ত করে চেপে ধরল, অতঃপর ঠাট্টা সহিত ঘুরিয়ে প্রশ্ন করল, বউ ঘৃণা লাগবে কেন? সকালবেলা কি মুখ থেকে গোলাপের সুগন্ধ পাবে? ইশরাক একটু থেমে আবার বলল, কুহু, তোমার কোনো কিছুতেই আমার স্বস্তি অনুভব হয় না, এখন একটু শান্তিতে চুমু খেতে দাও না প্লিজ। ইশরাক পুনরায় প্রিয়তমার অধরে মিশে গেল। কুহু আর বাধা দেয়নি, নিজেও সায় মেলাচ্ছে। ইশরাকের রোমান্টিক অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। কোহিলীর দুই হাত শক্ত করে চেপে ধরে আলতোভাবে ঠোঁট কামড়াচ্ছে। ছোট্ট মেয়েটা শুধু উন্মাদের মতো ছটফট করছে। শুরু থেকেই হাত খোলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছে। ইশরাক ঠোঁট সরাতেই কোহিলী হাঁসফাঁস করে বলল, ডাক্তার আমার হাত ছেড়ে দাও, আমার পাগল করে ছাড়বে নাকি? ইশরাক মুচকি হাসল, জান, তোমাকে এই অস্থিরতা আমার দেখতে বেশ ভালো লাগে। আজকে 1 ঘন্টা আগে ছাড়ছি না। তোমার শরীরের প্রতিটি ভাঁজে আমার দাঁতের স্পর্শ থাকবে, কারণ আমি এখন নিয়ন্ত্রণহীন, একটু সহ্য করে নিও। কোহিলী লাজে চোখ আবদ্ধ করে নিল। ইশরাক নেত্র পল্লব চুমু খেয়ে নিজের কাজে মগ্ন হলো। ধীরে ধীরে দুইজন স্বর্গীয় সুখ হারিয়ে গেল। আরাধ্য আজ খুব হতাশ হলো। কোহিলী বহুদিন ধরে স্কুলে আসে না, ওর জন্য রোজ অপেক্ষার প্রহর গুনে আজকে অনেক আশা নিয়ে ক্লাসে প্রবেশ করছিল। এমন মন খারাপ করে বাকিদের ক্লাস করাচ্ছে, মনে মনে ভেবে নিচ্ছে যেই দিন কোহিলী স্কুলে আসবে সেই দিন ওর সাথে সরাসরি কথা বলবে। কায়রা খানম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে আসছেন। কোহিলী রুটি মেকারে রুটি বানাচ্ছে। ইশরাক কোমর জড়িয়ে ধরে থুতনি রেখে ঘাড়ে দাঁড়িয়ে আছে। এবার গুঞ্জন সহিত বলল, পিচ্চি, তুমি আজ এত ঘেমে যাচ্ছ, আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি, এক্ষুনি রুমে চলো। গল্পটা চলবে। এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? ধন্যবাদ।